ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। স্বাগত আপনাদের দুজনকেই। শুরুতেই মাহবুব কামাল, একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ, মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে উনি রয়েছেন, আপোষহীন নেত্রী তাকে বলা হয়। একটু মন্তব্য জানতে চাই। না, আমি অবাকই হয়েছি, কারণ সশস্ত্র বাহিনী দিবস এমন মনে হলো না যে উনি হঠাৎ করে আবার আইসিইউতে ভর্তি হয়ে যাবেন। এটা আমি যখন প্রথম শুনলাম আমি একটু মানে লিটল বিট কনফিউজ আছি, কেন এরকম হলো দুই দিনের মধ্যেই। দেখেন, উনি গত কয়েক বছর যাবৎ প্রায় ইন্টারভ্যাল উনি অসুস্থ হয়েছেন, আবার হসপিটালাইজ হয়েছেন, আবার বাসায় গেছেন, এবং কয়েকবারই আমরা দেখছি। তো এবং এটা খুব ভালো সংবাদ। তারপরে লন্ডনে গেলেন এবং তারপর ফিরে আসলেন। আমি তো মনে হচ্ছে যে উনি বোধহয় জি, মনে হচ্ছে আপনি নিশ্চয়ই শুভকামনা রাখছেন, কিংবা ওনার আপোষহীন নেত্রী যে উনি ভালো কিছু বলছেন। আপনার অডিওতে আমরা একটু সমস্যা পাচ্ছি, আপনি যদি কাইন্ডলি একটু দেখতেন যে আপনার অডিওতে চেক করে কোনো সমস্যা আছে কিনা। আজাদ মজুমদার, একটু আপনার কাছেও একই প্রসঙ্গে আসতে চাই। ওনার জন্য দোয়া করি যাতে সুস্থ হন। অবশ্যই ওনার জন্য শুভকামনা, দোয়া, এবং আমরা সবাই চাইবো উনি যেন সুস্থ হন, আমাদের সুস্থ হয়ে আবার বাসায় ফিরে আসুন। কারণ উনি আসলে আমাদের দেশে শুধু একজন বরেণ্য রাজনীতিবিদ নন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, এবং আমাদের এই সময়ে যখন আমাদের দেশটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, উনি আমাদের জাতীয় জীবনে উনি একজন অভিভাবকও বটে। তো ওনার সুস্থতা আমাদের ওনার জন্য যেমন জরুরি, ওনার পরিবারের জন্য জরুরি, তেমনি আসলে দেশের মানুষের জন্য জরুরি। আমরা সবাই ওনার জন্য দোয়া করি। জি, নিশ্চয়ই। আজাদ মজুমদার, আপনার কাছে একটু আসতে চাই যে ভূমিকম্প নিয়ে আতঙ্কের কারণে সতর্কতার তাগিদ বিশেষজ্ঞদের, প্রবাসী বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয়ের পরামর্শ প্রধান উপদেষ্টার। একটু অন্তর্বর্তীকালীন সরকারের যেসব উদ্যোগ কিংবা এই যে সমন্বয়ের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা, আপনার কাছ থেকে একটু মন্তব্য জানতে চাই এই বিষয়ে। জি, ধন্যবাদ। আজকে খুব দীর্ঘ একটা বৈঠক হয়েছে এই বিষয়ে, আমি সেখানে ছিলাম দায়িত্বের অংশ হিসাবে। সেখানে বিশেষজ্ঞরা এসেছে, ভূতত্ত্ববিদ যারা আমাদের দেশে প্রখ্যাত আছেন তারা এসেছেন, এই বিষয়ে কাজ করেন, ভূমিকম্প নিয়ে, সিসমোলজি নিয়ে কাজ করেন, বা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অনেকেই এসেছেন। তারা তাদের মতামত জানিয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টা সহ আমাদের সরকারের যারা নীতি নির্ধারক আছেন সবাই তাদের কথা খুব মন দিয়ে শুনেছেন। তারা দীর্ঘ সময়ে সেখানে তাদের অভিমত ব্যক্ত করেছেন। বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে তারা জানিয়েছেন, এই অঞ্চলে আসলে ভূমিকম্পের ইতিহাস কি, ঝুঁকির মাত্রা কতটুকু, বা ঝুঁকি হলে আসলে আমাদের করণীয় কি কি আছে এই মুহূর্তে। আগামী 3 মাসের মধ্যে সরকারের পক্ষে করণীয় কিছু আছে কিনা সেটা সরকারের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে। 3টা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী কি কি পরিকল্পনা নেওয়া যেতে পারে সেটা নিয়েও তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এটা তো আসলে একদিনের কাজ না। ভূমিকম্পের ঝুঁকিটাও অনেকদিন ধরেই আমাদের দেশে ছিল এবং ভবিষ্যতের জন্য আছে, এবং এটার জন্য আসলে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আজকে যে এবারে ভূমিকম্পে 10 জন মারা গিয়েছেন, আমরা সবাই তাদের আত্মার কামনা করি। কিন্তু আগামীতে যদি কোনো ভূমিকম্প হয় তাহলে একটা প্রাণও যেন না যায়, সেই জন্য আমাদের যা যা করণীয় সেটা যেন আমরা করতে পারি, সেটাই করা হবে। আর আপনি যেটি বললেন যে 3 মেয়াদে আসলে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বললেন। আমাদের নেটওয়ার্কে কোনো সমস্যা সম্ভবত হচ্ছে, মানে অডিও সমস্যা হচ্ছে। আমরা একটি বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা নিশ্চয়ই অন্যান্য প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করতে চাই। আশা করি দুজনই আমাদের সাথেই থাকবেন। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আজাদ মজুমদার এবং মাহবুব কামাল। বিরতির পর স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের দুজনকে। আজাদ মজুমদার, একটু আপনার সাথে শুরুতেই যেতে চাই। আমরা ভূমিকম্প নিয়ে কথা বলছিলাম, আপনি আসলে বলছিলেন সার্বিক বিষয়, সরকারের আলোচনা কিংবা পদক্ষেপের বিষয়গুলো নিয়ে। আমরা একটু গণমাধ্যমের বিষয়ে আসতে চাই যে স্বাধীন গণমাধ্যম দেখতে ও তৈরি করতে চায় বিএনপি। দলগুলো না চাইলেও সাংবাদিকরা তাদের পকেটে ঢুকে যাচ্ছে, মন্তব্য ফখরুলের, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেছেন। এই যে সাংবাদিকদের, আপনি এই বিষয়টা কি বলবেন? আমরা অতীতেও দেখেছি, আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছি, মানে
এই যে সাংবাদিকদের অতি উৎসাহী হয়ে মানে অ্যাক্টিভিজম করা, মানে সাংবাদিক প্রফেশনে না থাকা, অ্যাক্টিভিস্ট হয়ে যাওয়া, এই প্রসঙ্গে আসলে কি বলবেন আপনি? এটা আসলে খুবই ট্রিকি কোশ্চেন। সাংবাদিকরা তো নিজে থেকেই অনেকে অ্যাক্টিভিজম করে, আবার অনেকে গত কারণেও করে। এটা যা আসলে যার যার ব্যক্তিগত বিষয়। তবে কিন্তু আমি অন্য আদর্শ বিষয় তো থাকতেই পারে, কিন্তু অ্যাক্টিভিজম করা কি ঠিক? না, অ্যাক্টিভিজম যিনি যিনি করবেন তিনি সাংবাদিকতাকে ছেড়ে দিয়ে অ্যাক্টিভিজম করলে ভালো। অ্যাক্টিভিজম করতে তো কারো কোনো বাধা নেই, কিন্তু অ্যাক্টিভিজম যখন দ্বারা যদি তার সাংবাদিকতা এফেক্টেড হয় তাহলে সেটা সমস্যাযুক্ত। আমি বরঞ্চ ওই আপনি যে প্রসঙ্গটা একটা জিনিস বলেছেন যে স্বাধীন সাংবাদিক গণমাধ্যম তৈরি করা, আমার কাছে এই জায়গাটাতে একটু আমার কাছে একটু খটকা লাগে, যেহেতু আমি নিজে দীর্ঘদিন গণমাধ্যম কর্মী ছিলাম, বা আমি আসলে এখনো নিজেকে গণমাধ্যম কর্মী মনে করি। আমি মনে করি না যে আসলে স্বাধীন গণমাধ্যম তৈরি করা যায়। গণমাধ্যমকে স্বাধীনতাটা দিয়ে দিতে হয়। আপনি গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করাটাই আসলে গণমাধ্যমকে স্বাধীন করে দেওয়া। আপনি যদি গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন তাহলে আপনার স্বাধীনতা আপনি তৈরি করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি তৈরি করার বিষয় না। প্রেস ফ্রিডম এটা কোনো ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করা যায় না। এটা অ্যাকচুয়ালি আপনার কালচারের মধ্যে ধারণ করতে হবে, বা আপনার মনোভঙ্গির মধ্যে, দৃষ্টিভঙ্গির মধ্যে যদি এটা থাকে যে হ্যাঁ আপনি অন্তত আপনার দ্বারা গণমাধ্যম আপনার দ্বারা গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে না, সেটা যদি প্রথমে এনশিওর করা যায় তাহলে সেটা একটা বড় অগ্রগতি। তারপরে আমরা বিভিন্ন বই পুস্তকে পড়েছি গণমাধ্যমের স্বাধীনতা আসলে নানা কারণে বিঘ্নিত হয়। অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। আপনার যেমন সরকার অনেক সময় একটা বাধা হয়, বিভিন্ন সময় আমরা অতীতে দেখেছি। আপনার রাজনৈতিক দলগুলো একটা বাধা হয়, কর্পোরেট স্বার্থ যেখানে সেখানে তাদের কর্পোরেট স্বার্থর কারণে গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়। আপনার আমাদের অনেক সময় অতীতে দেখা গেছে যে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে গণমাধ্যমের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়, যে কারণে আপনার গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না। আবার মালিকের ভেস্টেড পার্সোনাল ইন্টারেস্টের কারণেও একজন সংবাদকর্মী স্বাধীনভাবে কাজ করতে পারে না। এগুলো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। জি, আপনার মানে সংবাদকর্মীরা কেন স্বাধীনভাবে কাজ করতে পারে না, আপনি বেশ কিছু কারণ খুব ভালোভাবেই বলেছেন। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সাংবাদিকরা যখন অ্যাক্টিভিস্ট হয়ে যায়, অ্যাক্টিভিজম করে, সেই বিষয়টা আবার আলাদা হয়ে যায়, এটা একটা লজ্জার বিষয় হয়ে যায়। এটা 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 আসলে আপনার আমি এমন ভাবে দেখি যে যেসব সাংবাদিক অ্যাক্টিভিজম করেন তাদের আসলে সাংবাদিক হিসেবে গ্রহণযোগ্যতা নাই সাধারণ মানুষের কাছে। কারণ আমি সাংবাদিক হিসেবে আমার কাজ হচ্ছে তথ্য মানুষকে দেওয়া। আমি যে তথ্যটা দেব সেই তথ্যটা মানুষ কখন গ্রহণ করবে, যখন মানুষ জানবে যে আমি অবজেক্টিভ ওয়েতে সেটা দিচ্ছি। যারা আপনার অ্যাক্টিভিজম করেন তারা অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে অতীতে আমরা দেখেছি হাস্যরসের অপরাধ হয়েছেন। আচ্ছা, অতীতে দেখেছি, এটা বর্তমান সময়ে আছে কিনা, ভবিষ্যতেও থাকবে কিনা, এই প্রসঙ্গে জানতে চাবো একটু। কেউ যদি আপনার সাংবাদিকতাকে স্যাক্রিফাইস করে অ্যাক্টিভিজম কাজ করে তিনি ব্যক্তিগতভাবেই ক্ষতিগ্রস্ত হবেন। এতে তো আসলে সাংবাদিকতা বেশি ক্ষতিগ্রস্ত হবে না, কারণ বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এই অ্যাক্টিভিজম কারা করে সাংবাদিকতার নামে তাদের কিন্তু ইতিমধ্যেই চিনে ফেলেছেন। জি, নিশ্চয়ই। মাহবুব কামাল, একটু আপনার কাছে আবার আসতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে স্বাধীন গণমাধ্যম দেখতেও তৈরি করতে চায় বিএনপি, দলগুলো না চাইলেও সাংবাদিকরা তাদের পকেটে ঢুকে যাচ্ছে। মানে এই যে রাজনৈতিক দলগুলোর পকেটে ঢুকে যাওয়া, মানে স্বইচ্ছায় স্বতঃপ্রণোদিতভাবে মানে অ্যাক্টিভিস্ট হয়ে যাওয়া, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? মাহবুব কামাল, আসলে দুঃখিত, মানে ওখানে ব্যান্ডউইথ কিংবা কোনো একটা সমস্যা হচ্ছে, যে কারণে আপনার কথা আসলে স্পষ্ট আমি যেমন বুঝতে পারছি না, দর্শকরা হয়তো বুঝতে পারছেন না। আমি একটু আজাদ মজুমদার আপনার কাছে আসতে চাই। যদি মাহবুব কামালের এই যান্ত্রিক ত্রুটি ঠিক হয়ে যায়, নিশ্চয়ই আবার ওনার কাছে ফিরবো। আজাদ মজুমদার, আপনি যেটি বলছিলেন আসলে যে বেশ কিছু বিষয় রয়েছে যারা হচ্ছে অ্যাক্টিভিজম করে কিংবা যারা অ্যাক্টিভিস্ট রাজনৈতিকভাবে, একই সাথে সাংবাদিক, তাদের আসলে গ্রহণযোগ্যতা থাকে না। আমি যদি বলি অতীতে আমরা এরকম তেলবাজি দেখেছি, মানে
আমরা দেখেছি শেখ হাসিনার সংবাদ সম্মেলনে সাংবাদিকরা আসলে অধিকাংশ সময় আসলে প্রশংসাই করতেন, প্রশ্ন আসলে করতেন কিনা কিংবা খুব কম করতেন। বর্তমান সময়ে আসলে আপনার কি মনে হয়, বর্তমান সময়ে কি সাংবাদিকরা সেরকম, নাকি ইন ফিউচারে যে রাজনৈতিক দলগুলো আসবে কিংবা যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাদের আসলে অ্যাক্টিভিজম করতে চায় সাংবাদিকরা? আসলে আপনার মানে আমরা গত সরকারের সময় যেটা দেখেছি ওগুলোকে অ্যাক্টিভিজমও বলা যায় না। ঠিক, অ্যাক্টিভিজম তো আপনার একটা কজের কারণে হয়, বা আপনি একটা কজকে সামনে রেখে সেটাকে আপনার কজটাকে প্রমোট করতে চান। এখানে তো এইটা সেটা ওইরকম কোনো বিষয় ছিল না। ওটা একেবারে তোষামোদী ছিল, সুবিধাবাদিতা ছিল। তারা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য বা সরকারি দলের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য তারা এক ধরনের কি বলবো সরকার প্রধান বা সরকারি দলকে তোষামোদী করে আহ, তারা সেই সুবিধাগুলো আদায় করতে চেয়েছেন। ওটা ঠিক অ্যাক্টিভিজম না। কিন্তু আপনার কোনো সাংবাদিক কোনো একটা নির্দিষ্ট কজে যদি তার কোনো কারণ থাকে যে এই বিষয়টাতে পার্টিকুলার একটা সাবজেক্টে তিনি ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইন পরিচালনা করবেন, তিনি সেটা ঘোষণা দিয়ে করতে পারেন। একটা জিনিস হচ্ছে আমরা অ্যাক্টিভিজমটাকে রাজনৈতিক আহ, কি বলবো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সাংবাদিকতার সাথে মিশিয়ে ফেলাটা, এই দুইটা জিনিসকে আমরা এক করে ফেলছি। আমার কাছে মনে হয় যে কোনো সাংবাদিক যদি কোনো একটা বিষয়ে, ফর এক্সাম্পল একজন সাংবাদিক যদি আবার একই সাথে পরিবেশ কর্মীও হতে পারেন, একজন সাংবাদিকের পরিবেশকে প্রমোট করা বা জলবায়ুকে প্রমোট করার কাজ উনি করতেই পারেন। এই বিষয়ে নিশ্চয়ই, নিশ্চয়ই। ওনার অ্যাক্টিভিজম করতে কোনো বাধা নেই। এগুলা এটা ওনার কাজের সাথে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে না। কিন্তু যিনি একটা রাজনৈতিক দল কাভার করেন তিনি যদি আবার একই দলে সেই রাজনৈতিক দলের সমর্থক হন এবং সেই রাজনৈতিক দলের এজেন্ডাকে তার সাংবাদিকতার মাধ্যমে প্রমোট করার চেষ্টা করেন, দ্যাট ইজ হার্মফুল ফর বোথ, ফর দ্য পলিটিক্যাল পার্টি অ্যান্ড অলসো ফর হিজ জার্নালিজম। এবং সেটা ওনার যারা অডিয়েন্স তাদের জন্য খারাপ। জি, এই প্রসঙ্গ ধরে একটু বলতে চাই, অন্তর্বর্তী সরকারের মানে প্রশংসা করে অন্তর্বর্তী সরকারকেই সবসময় ভালো বলে সাংবাদিকতা করছে। আপনাদের কি এমন মনে হয় যে এমন সাংবাদিক এখনো আছে যে সবসময় অন্তর্বর্তী সরকার ঘাসা, অন্তর্বর্তী সরকারের সব ভালো, এরকম কি মনে হয়? অন্তর্বর্তী সরকারের যেটা ভালো সেটা তুলে ধরার জন্য আমরা আমাদের প্রেস উইং থেকে আমরা অক্লান্ত পরিশ্রম করছি। আমাদের কোনো ভালো কাজ যদি কারো চোখে পড়ে তিনি সেটা বললে আমি মনে করি না যে সেটা দোষের কিছু আছে, কিন্তু তার মানে এই না যে আমাদের কোনো কিছু খারাপ বললে ওই একই ব্যক্তিকে আমাদের খারাপ করতে হবে। আমরা চাচ্ছি যে আমাদের ভালো মন্দ যাই হোক, আমাদের সংবাদকর্মী বা আমাদের যারা সংবাদ মাধ্যমে আমাদের যেসব সহকর্মী তারা আমাদেরকে সেটা দেখিয়ে দিবে। জি, নিশ্চয়ই। মানে অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে আসলে এই প্রবণতা খুব একটা দেখা যায় না সাংবাদিকদের ক্ষেত্রে। অতীতে ছিল এবং ভবিষ্যতে কি হবে সেটাই এখন দেখার বিষয়। আমি একটু মাহবুব কামাল আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনার মানে অডিওটি ঠিক হয়েছে কিনা। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পারছেন? আচ্ছা, মাহবুব কামালকে আমরা দুঃখিত আজকের মতো হয়তো পাচ্ছি না। আজাদ মজুমদার, আবারও আপনার কাছে একটু ফিরতে চাই। আজাদ মজুমদার শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? আপনি আপনার কাছে একটু ফিরতে চাই, অন্য প্রসঙ্গে আসতে চাই যে মানে আইনজীবীদের ব্যাপারে আজকে সাংবাদিক এবং আইনজীবী মানে দুটো বিষয় এসেছে। আইনজীবীদের ব্যাপারে বলা হয়েছে মামলার ব্রোকারে পরিণত হয়েছে আইনজীবীরা। মন্তব্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির, উপযুক্ত প্রশিক্ষণের পরামর্শ প্রধান বিচারপতির। আইনজীবীদের ক্ষেত্রে আসলে কি বলবেন? ব্রোকারে পরিণত হয়েছে যখন এই ধরনের মন্তব্য শুনতে হয়, সেটি আসলে খুব দুঃখজনক। আমি আসলে এই বিষয়টাতে খুব বেশি আসলে ওয়াকিবহাল নই বিষয়টা, কারণ এটা একটা ভিন্ন ধরনের পেশা, যে পেশার আমার পেশার কোনো মিল নেই এবং এই পেশার সাথে ব্যক্তিগতভাবে কয়েকজনের সাথে পরিচয় আছে, কিন্তু আমি ঠিক জানি না তারা তাদের পেশাগত দায়িত্বটা কিভাবে পালন করেন। এটা সম্পর্কে আমার আসলে মন্তব্য করা কঠিন। তবে আমরা এটা আশা করি যে শুধু আইনজীবী না, বাংলাদেশের যে কোনো পেশাজীবী তার নিজের পেশার প্রতি দায়িত্বশীল থাকবেন এবং নিজের পেশার প্রতি সৎ থাকবেন। সেটা যদি হয় তাহলে সেটা তার পেশার প্রতি যেমন জাস্টিস করা হয় তেমনি তার নিজের প্রতিও জাস্টিস করা হয়। কারণ আমরা প্রত্যেকে একটা নির্দিষ্ট পেশাকে বেছে নিয়েছি আমাদের জীবন জীবিকার জন্য, এবং আমরা কেউ কেউ হয়তো আমাদের সোসাইটিকে সার্ভ করার উদ্দেশ্যে আমরা একটা নির্দিষ্ট পেশাকে বেছে নিয়েছি। তো আমরা যদি আমাদের
পেশায় সৎ থাকি, আমাদের পেশার প্রতি দায়িত্বশীল থাকি, সেটা আইনজীবী বলুন আর সাংবাদিক বলুন বা ডাক্তার বলুন, আমরা আমাদের পেশাজীবী যারা আছেন ভাই বোনরা, তারা আমরা মনে করি যে তারা প্রত্যেকে আমাদের সমাজে তাদের নিজ নিজ জায়গা থেকে অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবেন এবং এতে তারা নিজেরাও সমৃদ্ধ হবেন, তাদের দ্বারা আমাদের সমাজে উপকৃত হবে। এটা আমার একটা আহ্বানও বলতে পারেন তাদের সবার প্রতি। এখন আইনজীবীরা অ্যাকচুয়ালি কিভাবে তাদের পেশায় তাদের পারফরমেন্সটা আসলে দেখান, সে বিষয়ে আমার পক্ষে মন্তব্য করা কঠিন, কারণ আমি আসলে জি নিশ্চয়ই আপনি যতটুকু বলেছেন যে প্রত্যেকটা প্রফেশনের মানুষেরই আসলে তার সর্বোচ্চ দিয়ে সৎ থেকে কাজ করা উচিত। আচ্ছা, আমি একটা অন্য প্রসঙ্গে একটু আসতে চাই, নির্বাচন প্রসঙ্গে আসতে চাই। নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাইলেন ডক্টর ইউনূস। ভোটের আগে বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। একটু জানতে চাই যে এই যে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাওয়া এবং ভোটের আগে পর্যবেক্ষক দল পাঠানোর যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে আসলে সরকার কতদূর এগোলো, নির্বাচন কমিশনের সাথে কেমন আলোচনা চলছে, সার্বিক বিষয়ে ধারণা আছে কিনা আপনার? এটা তো খুবই এনকারেজিং একটা বিষয়। এনকারেজিং এর অর্থে যে দেখেন, আমাদের এর আগে কয়েকটা যে জাতীয় নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে আসলে নির্বাচন হওয়ার আগেই নির্বাচনের প্রক্রিয়াগুলো এত বেশি বিতর্কিত হয়ে গিয়েছিল এবং নির্বাচনগুলো যে একপাক্ষিক হতে যাচ্ছে এবং নির্বাচনের আসলে গুরুত্ব কমে গিয়েছিল, সেটা আমাদের যারা পর্যবেক্ষক আন্তর্জাতিক মহলে তাদের যে ক্রিয়া প্রতিক্রিয়া এগুলো দেখে বোঝা গিয়েছে। যেমন আপনি যদি ইউরোপীয় ইউনিয়ন দেখেন, আমাদের দেশে 2008 সালের পরে এই প্রথম আপনার একটা পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর কথা তারা বলেছেন। তো তাদের এই অভিপ্রায় থেকেই এটা স্পষ্ট, এই 2008-এর পরে, 2008-এর পরে তারা পাঠাচ্ছেন। মাঝখানে যে নির্বাচনগুলো হয়েছে ওগুলোকে তারা আসলে নির্বাচনই মনে করেননি, অথবা তারা আগে থেকেই অনুমান করেছিলেন যে ওখানে ওই যে নির্বাচনগুলো হবে এই নির্বাচনগুলো আসলে সঠিক প্রক্রিয়া মেনে হবে না। জি, এখন ঠিক 2008 সালের পর তারা আসলে অভিপ্রায় প্রকাশ করেছে তারা পাঠাবে। আমরা আরেকটু মাহবুব কামালের সাথে একটু যুক্ত হতে চেষ্টা করব। মাহবুব কামাল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? মাহবুব কামাল, আপনার অডিওটি মিউট করা, আপনি মানে আনমিউট করতে হবে। আচ্ছা, আজকে সম্ভবত কোনো কারণে ব্যান্ডউইথ কিংবা কোনো কারণে যান্ত্রিক ত্রুটির জন্য হচ্ছে আপনাকে আজকে আমরা পেলাম না। আজকে আপনাকে পেলে, আপনার কথা শুনতে পারলে নিশ্চয়ই আমাদেরকে আরও ভালো লাগতো, আরও প্রাণবন্ত হতো। আজিজ মজুমদার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পারছেন? আপনি যেটি বলছিলেন যে 2008 সাল ইউরোপীয় ইউনিয়নের কথা বলেছি, হ্যাঁ, তার 2008 সালের পরে প্রথম পূর্ণাঙ্গ একটা পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। একই সাথে আপনি দেখেন, কমনওয়েলথ হচ্ছে আমাদের একটা, আমরা কিন্তু কমনওয়েলথের একটা অন্যতম সদস্য এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর সাথে আমাদের নানা ধরনের ইন্টারেকশন আছেন এবং আমাদের কমনওয়েলথের যিনি মহাসচিব, সর্বশেষ একটা কোনো একটা বিদেশ সভা, আমি ঠিক সুনির্দিষ্টভাবে বলতে পারছি না, সেখানেও মাননীয় প্রধান উপদেষ্টার সাথে উনি দেখা করেছেন এবং কমনওয়েলথের যে একটা বড় পর্যবেক্ষক দল বাংলাদেশে এবার নির্বাচনে আসবেন, সেটা আমরা আ- আমরা আমরা এই যে আন্তর্জাতিক যে বিভিন্ন প্রতিষ্ঠান আসছে, এটা আমাদের জন্য একটা এনকারেজিং সাইন আমরা মনে করি যে, এবং এটা একই সাথে আমাদের আসন্ন নির্বাচনটা যে শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিযোগিতামূলক একটা নির্বাচন হবে, আন্তর্জাতিক মহলের যে এটা আস্থা আছে, আমরা মনে করি যে তাদের পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্তের মধ্য দিয়ে তাদের সেই আস্থাগুলো প্রতিফলিত হচ্ছে। আচ্ছা, একটু আপনার ব্যক্তিগত একটু মত, ঠিক ব্যক্তিগত না মানে সার্বিকভাবে একটু জানতে চাই যে একই দিনে যদি গণভোট হয় এবং একই দিনে জাতীয় নির্বাচনও হয়, কি মনে হয় যে কেমন হতে পারে বিষয়টি আসলে? যদিও এই বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা সব পক্ষ থেকেই করা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, আপনার কাছ থেকে একটু জানতে চাই সংক্ষেপে। দেখেন, একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন, যেমন এইটার পক্ষে অনেকগুলো যুক্তি আছে, আবার কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে আগে গণভোট আয়োজনের পক্ষেও যুক্তি দেওয়া হয়েছিল। দুটো পক্ষই কিন্তু আসলে কিছু যুক্তি উপস্থাপন করেছে, সরকারের পক্ষ থেকে যুক্তিগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করা হয়েছে। এটা এমন না যে একেবারে হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা কোনো একটা রাজনৈতিক দলকে খুশি করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিষয়টা তা না। আমাদের সরকারের পক্ষ থেকে মনে করা হয়েছে গণভোটে আপনার ভোটার মোবিলাইজেশনের একটা বিষয় আছে। শুধুমাত্র যদি গণভোট হয় তাহলে আপনার ভোটারদেরকে আমরা যে পরিমাণ ভোটার আমরা আশা করছি উপস্থিতি, সেটা
কমও হতে পারে, কিন্তু জাতীয় নির্বাচনের সাথে যদি হয়, যেহেতু জাতীয় নির্বাচনটা এবার অনেকদিন পরে উৎসবমুখর পরিবেশে হবে, আমরা মনে করি যে সেখানে আসলে ভোটার উপস্থিতি অনেক বেশি পাওয়া যাবে, এটাই আশা করছেন। অনেক অনেক ধন্যবাদ আজাদ মজুমদার আপনাকে যুক্ত হবার জন্য। এবং মাহবুব কামাল, আপনার কথা শুনতে পারলে আরও নিশ্চয়ই ভালো লাগতো, দর্শকরাও আসলে শুনতেন আপনার কথা। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এই ছিল সংবাদ সম্প্রসারণে, সঙ্গেই থাকুন।